প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। আজকে আমরা দেখব অ্যামিটার। আজকে প্রথমে আমরা শুরু করব অ্যামিটার থেকে। অ্যামিটার তো সুন্দরভাবে লেখার চেষ্টা করবা। আগে ডেফিনিশনটা লিখে ফেলো যে যন্ত্রের সাহায্যে কোনো বর্তনীর তড়িৎ প্রবাহকে সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায়। সুন্দরভাবে খাতায় নোট করবা, কোনো ফাঁকিবাজি করবা না। তো অবশ্যই তোমার অ্যাজ এ স্টুডেন্ট তোমার রেসপন্সিবিলিটি হচ্ছে যে নোটসটা সুন্দরভাবে নেওয়া। তাহলে আমরা লিখে ফেলি, যে যন্ত্রের সাহায্যে কোনো বর্তনীর তড়িৎ প্রবাহকে সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায় তাকে অ্যামিটার বলে। ঠিক আছে, সুন্দরভাবে আমরা লিখব, যে যন্ত্রের সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহকে সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায় তাকে অ্যামিটার বলে। আচ্ছা, এবার তুমি লিখবে যে অ্যামিটার নামে পৃথক কোনো যন্ত্র হয় না। অ্যামিটার নামে পৃথক কোনো যন্ত্র হয় না। একটি গ্যালভানোমিটারের সাথে সূচক যুক্ত করে সূচকের শেষ প্রান্তে বৃত্তাকার স্কেল সংযুক্ত করতে হবে। তাহলে আমি শুরু থেকে আরেকবার বলি যে বাস্তবে অ্যামিটার নামে পৃথক কোনো যন্ত্র হয় না। একটি গ্যালভানোমিটারের সাথে সূচক লাগিয়ে সূচকের শেষ প্রান্তে অ্যাম্পিয়ার এককে দাগাঙ্কিত বৃত্তাকার স্কেল যুক্ত করে অ্যামিটার তৈরি করা হয়। তাহলে লাইনটা কি হলো? বাস্তবে অ্যামিটার নামে পৃথক কোনো যন্ত্র হয় না। আমি বুঝিয়ে বলছি, বাস্তবে অ্যামিটার নামে পৃথক কোনো যন্ত্র হয় না। একটি গ্যালভানোমিটারের সাথে সূচক লাগিয়ে অ্যাম্পিয়ার এককে দাগাঙ্কিত বৃত্তাকার স্কেল সংযুক্ত করে অ্যামিটার তৈরি করা হয়। কিরকম সেটা দেখো। আদতে এখানে একটা গ্যালভানোমিটারই থাকবে, এটার সাথে আমরা একটা সূচক লাগিয়ে এটার সাথে অ্যাম্পিয়ার এককে দাগাঙ্কিত বৃত্তাকার স্কেল, এই যে দেখো একটা বৃত্তাকার স্কেল, যে স্কেলটা আসলে অ্যাম্পিয়ার এককে দাগানো থাকবে। এই যে বিভিন্ন পয়েন্ট দেখতে পাচ্ছ না, এই বিভিন্ন পয়েন্ট, এই সবই আসলে অ্যাম্পিয়ার এককে দাগাঙ্কিত। আর এটা হচ্ছে সূচক, বা ইংলিশে বলে হচ্ছে ইন্ডিকেটর, সূচক বা ইন্ডিকেটর। ওকে, তাহলে জিনিসটা কিন্তু এভাবে তৈরি করা হয় যে মূলত যন্ত্রটা হচ্ছে একটা গ্যালভানোমিটারই, আলাদা কিন্তু কিছু না। একটা গ্যালভানোমিটার, তার সাথে একটা ইন্ডিকেটর নিব, সূচক। দেখবা যে মোটর সাইকেলের উপরে এরকম ইন্ডিকেটর থাকে, একটা কাঁটা এরকম ঘুরতে পারে এভাবে। ওকে, তো এই হচ্ছে সেই কাঁটা বা সূচক বা ইন্ডিকেটর। আর এইটাই হচ্ছে তোমার সেই বৃত্তাকার স্কেল, যে বৃত্তাকার স্কেলটা আসলে অ্যাম্পিয়ার এককে দাগাঙ্কিত থাকবে। তাহলে অ্যামিটার নামে কিন্তু আসলে আলাদা কোনো যন্ত্র নাই। যন্ত্রটা হচ্ছে মূলত একটা গ্যালভানোমিটারই, তার সাথে সূচক লাগিয়ে সাথে একটা বৃত্তাকার স্কেল সংযুক্ত করব, যে স্কেলটা নাকি অ্যাম্পিয়ার এককে দাগাঙ্কিত থাকবে। ওকে, ছবিটা আঁকাও এবং এই ছবির নিচে তুমি লিখবা যে অ্যামিটারকে বর্তনীতে শ্রেণীতে সংযুক্ত করা হয় যাতে মূল প্রবাহের তেমন কোনো পরিবর্তন না ঘটে। আবারও বলছি, অ্যামিটারকে বর্তনীতে শ্রেণীতে সংযুক্ত করা হয় যাতে মূল প্রবাহের তেমন কোনো পরিবর্তন না ঘটে। ওকে, লেখাটা সুন্দর করে লিখে ফেলো। প্রত্যেকটা ইনফরমেশন যেগুলো আমি বলবো এগুলো অবশ্যই খাতায় সুন্দরভাবে নোট করবা। তো এই যন্ত্র সম্পর্কে শুরু থেকে যা যা বলেছি আমি আরেকবার বলছি। যে যন্ত্রের সাহায্যে কোনো বর্তনীর তড়িৎ প্রবাহকে সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায় তাকে অ্যামিটার বলে। বাস্তবে অ্যামিটার নামে পৃথক কোনো যন্ত্র হয় না। একটি গ্যালভানোমিটারের সাথে সূচক লাগিয়ে বৃত্তাকার স্কেল অ্যাম্পিয়ার এককে দাগাঙ্কিত বৃত্তাকার স্কেল সংযুক্ত করে অ্যামিটার তৈরি করা হয় এবং অ্যামিটারকে বর্তনীতে শ্রেণীতে সংযুক্ত করা হয় যাতে বর্তনীর মূল প্রবাহের তেমন কোনো পরিবর্তন না ঘটে। ঠিক আছে, এই হচ্ছে তোমার ডিভাইসের একটা বর্ণনা আমরা পেয়ে গেলাম। তাহলে এইখান থেকে আসলে আসবেটা কি? আসবে হচ্ছে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। ঠিক আছে, এটা একটা কোশ্চেন যে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি বলতে কি বুঝো? ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে এটা যে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি বলতে
কি বুঝো, পাল্লা বৃদ্ধি বলতে কি বুঝো, এইটা হচ্ছে তোমার জন্য এখানে কোশ্চেন, যে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি বলতে কি বোঝো। খুব সুন্দর করে কোশ্চেনটার আনসার তুমি লিখবে। দেখো, অ্যামিটারের পুরো সেটআপটা কিন্তু আমরা এখানে দেখেছি। এখন পাল্লা বৃদ্ধি বলতে আসলে কি বোঝায় সেটা আমরা দেখব। তো লেখাটা শুরু করি। লেখাটা আমি বলছি এবং তোমরা লিখতে শুরু করো। লেখাটা হচ্ছে এরকম হবে যে প্রতিটি অ্যামিটারের তড়িৎ প্রবাহ পরিমাপের একটি নির্দিষ্ট ক্ষমতা থাকে, অর্থাৎ একটি নির্দিষ্ট মান পর্যন্ত প্রতিটি অ্যামিটার তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারে। কথাগুলো সুন্দর করে লিখবা। প্রতিটি অ্যামিটারের তড়িৎ প্রবাহ পরিমাপের একটি নির্দিষ্ট ক্ষমতা থাকে, অর্থাৎ একটি নির্দিষ্ট মান পর্যন্ত তড়িৎ প্রবাহ মাপতে পারে। কিন্তু যদি অ্যামিটারের সাথে একটি ক্ষুদ্র রোধ সমান্তরালে যুক্ত করা হয়, অর্থাৎ শান্ট যুক্ত করা হয়, তাহলে বর্তনীর তুল্য রোধ কমে যায়। ফলে পূর্বের চেয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ অ্যামিটারটি পূর্বের চেয়ে আরও অধিক পরিমাণে তড়িৎ প্রবাহ পরিমাপ করতে পারে। একেই অ্যামিটারের পাল্লা বৃদ্ধি বলে। সুতরাং অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করার জন্য যন্ত্রের সাথে সমান্তরালে ক্ষুদ্র মানের রোধ বা শান্ট যুক্ত করতে হবে। দ্যাটস ইট। এই কথাটা সুন্দরভাবে তুমি লিখে ফেলো। যখন অফলাইনে আমি তোমাদের কিছু একটা লেখাই, আমি কিন্তু বলি, সময় নেই, তোমাকে লিখতে সময় দেই। এখানে আমি বলে গেলাম, তুমি ভিডিওটা বারবার পজ করে হোক বা স্লো করে হোক তুমি লেখাগুলো সুন্দর করে লিখে ফেলো। এটা কিন্তু একটা 2 মার্কের ইম্পর্টেন্ট প্রশ্ন, যে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি বলতে কি বোঝো। তো এখানে এটাই বলা হচ্ছে যে আমাদের এই যে ডিভাইসটা, আমাদের যে অ্যামিটারটা, হ্যাঁ, এই পুরো ডিভাইসটা তো আমার অ্যামিটার। ওকে, এটার সাথে সমান্তরালে ক্ষুদ্র একটা রোধ, সমান্তরালে ক্ষুদ্র একটা রোধ থাকার অর্থই হচ্ছে সেটি কি, সেটি একটি শান্ট। তো এখানে আসলে বলা হচ্ছে কি, মেকানিজমটা বোঝো। ধরো তোমার এই ডিভাইসের মানে যে অ্যামিটারটা আছে, এটার কিন্তু একটা পার্টিকুলার রোধ আছে এবং এর মধ্য দিয়ে একটা পার্টিকুলার অ্যামাউন্টে তড়িৎ প্রবাহ যেতে পারে। নির্দিষ্ট একটা মান পর্যন্ত তড়িৎ প্রবাহ সেটা তোমাকে রিডিং দিতে পারে বা মাপতে পারে। যখন কিনা আমরা এই ডিভাইসটার সাথে প্যারালালে একটা ছোট্ট রেজিস্ট্যান্স কানেক্ট করে দিব বা শান্ট যুক্ত করে দিব, তখন তুমি নিজেই ভেবে দেখো, প্যারালালে যদি কিছু একটা কানেক্ট করা হয়, তুল্য রোধ কি হয়? প্যারালাল কানেকশন মানে কি 1/something প্লাস 1/something। তো 1 আকারে যখন চলে আসে তখন কিন্তু তুল্য রোধ বাড়ে না, বরং তুল্য রোধ কি হয়, কমে যায়। তাহলে ওহমের সূত্র কি ছিল? ওহমের সূত্র থেকে আমরা জানি যে ওখানে আর সমানুপাতিক 1/I, তাই না? রেজিস্ট্যান্স হচ্ছে তড়িৎ প্রবাহের কি, ব্যস্তানুপাতিক। তাহলে যদি কিনা তুল্য রোধ কমে যায়, তাহলে অবশ্যই কি বাড়বে, তড়িৎ প্রবাহ বাড়বে, খুব স্বাভাবিক আগের থেকে। তাহলে যখনই আমরা শান্ট কানেক্ট করে দিলাম অ্যামিটারের সাথে, তখনই এই টোটাল জায়গাটার, টোটাল বর্তনীটার তুল্য রোধ কি হলো, তুল্য রোধ কমে যাবে। তুল্য রোধ কমে যাবে, সেক্ষেত্রে আই বেড়ে যাবে, মানে প্রবাহ বেড়ে যাবে। তো এই যে প্রবাহ যে বেড়ে যাচ্ছে, মানে আগের তুলনায় আরো বেশি বেশি তড়িৎ প্রবাহ এখান থেকে চলে যাচ্ছে। এটাকেই বলে হচ্ছে আসলে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। অ্যামিটারটা একটা মান পর্যন্ত তড়িৎ প্রবাহ মাপতে পারতো, কিন্তু আমরা একটা কানেকশন শান্ট লাগিয়ে আমরা এটার যে ফ্লো ক্যাপাসিটি, তড়িৎ প্রবাহর যে প্রবাহের পরিমাণটা আমরা আরো বাড়িয়ে নিলাম। হ্যাঁ, তো এটাকেই বলে হচ্ছে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। ঠিক আছে, তো এখান থেকে এবার আমরা একটু রাশিমালা দেখব যে কি রাশিমালা এখান থেকে আসতে পারে। ধরি শান্ট যুক্ত করার কারণে মূল প্রবাহ পূর্বের n গুণ হয়ে গেল, মানে বৃদ্ধি হয়ে n গুণ হয়ে গেল। আগে ধরো I ছিল, এখন হয়ে গেল হচ্ছে ni। হ্যাঁ, n গুণ বেড়ে গিয়েছে, ni হয়ে গিয়েছে। তাহলে বর্তমানে এটা কিন্তু নিশ্চিত যে আমরা অ্যামিটারের সাথে যখনই শান্ট লাগিয়ে দিয়েছি,
তখনই কিন্তু আমাদের যে বর্তনীর তুল্য রোধ এটা কিন্তু অনেক ড্রপ করে গেছে। তুল্য রোধ ড্রপ করে যাওয়ার কারণে আই অবশ্যই বেড়ে যাবে, ফ্লো বেড়ে যাবে, এটাকেই পাল্লা বৃদ্ধি বলে। তাহলে বর্তমানে অ্যামিটারের প্রবাহ আই সমান সমান সেই কারেন্ট ডিভাইডার রুল এস বাই আর প্লাস এস ইন্টু, এখানে মূল প্রবাহ আই এর জায়গায় আমরা লিখবো হচ্ছে এন আই। কেন এন আই? কারণ পূর্বের চেয়ে এন গুণ বেড়ে গিয়েছে। এস এবং আর প্লাস এস কি? এস হচ্ছে তোমার, সুন্দর করে পাশে লিখবা, এস হচ্ছে শান্টের রোধ, ছোট আর হচ্ছে অ্যামিটারের রোধ। এটা কিন্তু সাইডে তুমি লিখে দিবে। তাহলে বর্তমানে অ্যামিটারের ফ্লো কত হচ্ছে? এটা সেই কারেন্ট ডিভাইডার রুলের মতো কিন্তু, হ্যাঁ, দেখে অবাক হইও না জানি। কারেন্ট ডিভাইডার রুল আমরা বলছি অ্যামিটারের প্রবাহ। তাহলে অ্যামিটারের প্রবাহ পেতে গেলে উপরে শান্টের রোধ ডিভাইডেড বাই শান্ট প্লাস অ্যামিটারের রোধ, সমষ্টি আর কি। আর প্রবাহ আগে ছিল আই, এখন হয়ে গেছে এন আই। তাহলে কি থাকছে এখান থেকে? আই আই বোথ সাইড থেকে কেটে যাচ্ছে। তাহলে আর প্লাস এস ইকুয়ালস টু হচ্ছে এন এস, দেন আর ইকুয়ালস টু এন এস মাইনাস এস, এস কমন নিলে এন মাইনাস ওয়ান, এখানে থাকছে আর, অতএব এস ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। ওকে, এই সূত্রটা তুমি সুন্দরভাবে ড্রাইভ করে রাখো। এস হচ্ছে শান্টের রোধ, আর হচ্ছে অ্যামিটারের রোধ। এই যে এন, যেটা এন, এন মানেই হচ্ছে তোমার সেই পাল্লা বৃদ্ধি। ঠিক আছে, পাল্লা বৃদ্ধি। পাল্লা বৃদ্ধি মানে হচ্ছে আসলে বোঝাচ্ছে যে কয় গুণ, হ্যাঁ, কয় গুণ হচ্ছে। পাল্লা বৃদ্ধি মানে কিন্তু যোগ বা বিয়োগ ফল না, পাল্লা বৃদ্ধি মানে হচ্ছে কয় গুণ হচ্ছে। ধরো আগে ছিল 100 অ্যাম্পিয়ার, এখন হয়ে যাবে সেটা 500 অ্যাম্পিয়ার। তাহলে এন বলতে আসলে বুঝাবে ওই 500 ডিভাইডেড বাই 100, মানে হচ্ছে 5। মানে এটা কিন্তু ভাগ আকারে, হ্যাঁ, কয় গুণ বেড়েছে ভাগ আকারে থাকবে, এটা কিন্তু যোগ বা বিয়োগ না। এখন ধরো আছে 100 অ্যাম্পিয়ার মাপতে পারি, কিন্তু আমাদের দরকার হচ্ছে 500 অ্যাম্পিয়ার। তাহলে 500 ভাগ 100 করলে যা হয় ওটাই কিন্তু আসলে এন। চলো একটা অঙ্ক আমরা করে ফেলি, তাহলে হিসাবটা আমাদের জন্য আরো ক্লিয়ার হবে। পুরো ডেরিভেশন দেখাই দিলাম, ফুল প্রসেসটা। অ্যামিটার কি এটা বললাম, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি বলতে কি বুঝায় এই কোশ্চেনটা সুন্দরভাবে লিখেছো, রাশিমালা দেখেছো। এখন একটা অঙ্ক, মানে এ টু জেড আদ্যপান্ত কোনো কিছুর কমতি থাকবে না। একটা প্রবলেম দেখি, লিখে ফেলো। কোনো অ্যামিটারের রোধ 5 ওহম, যার সাথে 1 ওহমের, আচ্ছা, কোনো অ্যামিটারের রোধ 5 ওহম যার মধ্য দিয়ে সর্বোচ্চ 50 অ্যাম্পিয়ার প্রবাহ যেতে পারে। সর্বোচ্চ 50 অ্যাম্পিয়ার প্রবাহ যেতে পারে, মানে এটাই হচ্ছে তার পাল্লা। কিন্তু এর সাহায্যে 1000 অ্যাম্পিয়ার প্রবাহ মাপতে হলে কত মানের শান্ট যুক্ত করতে হবে? ঠিক আছে, তো তুমি দেখতে পাচ্ছ যে এখানটায় তোমার এই যে অ্যামিটার যেটা আছে, এই অ্যামিটারটা বর্তমানে 50 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারে, এটা হচ্ছে তার পাল্লা। 50 অ্যাম্পিয়ার পর্যন্ত সে মাপতে পারে, এটা তার পাল্লা। কিন্তু 50 অ্যাম্পিয়ারকে ওভারটেক করে আমি চাচ্ছি 1000 অ্যাম্পিয়ার মাপতে, মানে ডেফিনেটলি পাল্লাটাকে বাড়াতে হবে। সুন্দরভাবে আগে অঙ্কটা লেখো, খাতায় সিরিয়ালে প্রবলেম যত পড়ে সেটা দিয়ে লেখো। তো আমার তো মনে নাই যে কত নাম্বার প্রবলেম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, তো তোমরা সেইভাবে খাতায় এটা লিখে ফেলো। তো ফার্স্ট অফ অল পাল্লা কতটুকু বাড়াতে হবে? 1000 ডিভাইডেড বাই হচ্ছে 50। তো এখান থেকে তোমার আনসার আসবে কত? তোমার আনসার এখানে চলে আসবে হচ্ছে 20। এন এর মান আসতেছে হচ্ছে 20। 20 গুণ করতে হবে, রাইট? 20 গুণ করতে হবে। দেন বলেছে কত মানের শান্ট, তুমি জানো এস ইকুয়ালস টু কি? আর ডিভাইডেড বাই এন মাইনাস 1। তো অ্যামিটারের রেজিস্ট্যান্স আছে কত? 5। 20 মাইনাস 1। তাহলে ঝটপট ক্যালকুলেশন করে ফেলো, আমিও করছি, তোমরাও ক্যালকুলেশন করে ফেলো ক্যালকুলেটারে। 20 মাইনাস 1, ওকে, 5 ডিভাইডেড বাই আনসার।
তো এখানে আমাদের আসতেছে 0.263 ওহম। দেখো খুব ছোট্ট মানের একটা রেজিস্ট্যান্স, যে রেজিস্ট্যান্সটা যদি আমরা ওই অ্যামিটারের সাথে কানেক্ট করি তাহলে একটা 50 থেকে 1000 মানে 20 গুণ ফ্লো আমরা বেশি পাবো। এটাকেই বলে হচ্ছে আসলে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি। তাহলে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি হলো। এবার আমরা ভোল্ট মিটার নিয়ে কথা বলবো। ভোল্ট মিটার, ভোল্ট মিটার, ওকে, এটাও খুব সুন্দর করে নোট করতে হবে। আসলে অনেক ডিভাইস নিয়ে এখানে আলোচনা আছে। শান্ট নিয়ে তো কথা বললাম, অ্যামিটার হলো, এবার ভোল্ট মিটার আসবে। তো ভোল্ট মিটারের পরে আবার মিটার ব্রিজ আছে, পোটেনশিওমিটার আছে, পোস্ট অফিস বক্স আছে, বেশ কিছু ডিভাইসের এখানে আলোচনা আছে। তাহলে ভোল্ট মিটার আমরা লিখেছি, ভোল্ট মিটারের ছবিটা একই রকম। তার আগে আমি একটু ডেফিনিশনটা তোমাদেরকে বলে নিই। ডেফিনিশনটা লিখে ফেলো। যে যন্ত্র বর্তনীর বিভব পার্থক্যকে, যে যন্ত্র বর্তনীর যে কোনো দুই বিন্দুর বিভব পার্থক্যকে সরাসরি ভোল্ট এককে পরিমাপ করতে পারে তাকেই ভোল্ট মিটার বলে। সুন্দরভাবে লিখে ফেলো। যে যন্ত্র বর্তনীর যে কোনো দুই বিন্দুর বিভব পার্থক্যকে সরাসরি ভোল্ট এককে পরিমাপ করতে পারে তাকে ভোল্ট মিটার বলে। ঠিক আছে, তারপরে তুমি এই ছবিটা আঁকায় ফেলো সুন্দরভাবে। দেখো হ্যাঁ, ছবিতে তেমন কোনো চেঞ্জ আসেনি, সেই ছবিটা আগের মতোই আছে। সুন্দরভাবে ছবিটা এঁকে ফেলো। ওকে, ছবি আঁকার পরে এবার ছবির নিচে লিখব যে আগের মতো, যে বাস্তবে ভোল্ট মিটার নামে পৃথক কোনো যন্ত্র হয় না। একটি গ্যালভানোমিটারের সাথে সূচক লাগিয়ে ভোল্ট এককে দাগাঙ্কিত বৃত্তাকার স্কেল সংযুক্ত করে ভোল্টমিটার তৈরি করা হয়। কি বললাম? বাস্তবে ভোল্টমিটার নামক পৃথক কোনো যন্ত্র হয় না। একটি গ্যালভানোমিটারের সাথে সূচক লাগিয়ে তার সাথে ভোল্ট এককে দাগাঙ্কিত বৃত্তাকার স্কেল সংযুক্ত করে ভোল্টমিটার তৈরি করা হয় এবং ভোল্টমিটারকে বর্তনীতে সমান্তরালে সংযুক্ত করা হয় যাতে বর্তনীর মোট বিভব পার্থক্যের তেমন কোনো পরিবর্তন না ঘটে। বুঝতে পেরেছো কথাটা? প্রয়োজনে তুমি বারবার রিপিট করে শোনো। লাস্টের লাইনটা বলেছি যে ভোল্টমিটারকে বর্তনীতে সমান্তরালে সংযুক্ত করা হয় যাতে বর্তনীর মোট বিভব পার্থক্য বা মূল বিভব পার্থক্যের তেমন কোনো পরিবর্তন না ঘটে। অ্যামিটারকে লাগিয়েছিলাম কিন্তু শ্রেণীতে, আর ভোল্টমিটারকে লাগাবো কিন্তু আমরা কিভাবে? সমান্তরালে। এটা কিন্তু একটা ডিফারেন্স। ওকে, আর ছবিটা একই রকম থাকছে। তো এখানেও সে আগের মতোই বলতে হয় যে আসলে ভোল্টমিটার নামে আলাদা কিছু নাই। ভোল্টমিটারটা এর যে ফাদার সেটা কি? আসলে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারের সাথে ইন্ডিকেটর থাকবে, এখানে একটা বৃত্তাকার শেপের একটা স্কেল থাকবে, যে বৃত্তাকার স্কেলের গায়ে আসলে ভোল্ট এককে দাগাঙ্কিত থাকবে এখানে। হ্যাঁ, 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট, এভাবে ভোল্ট আকারে দাগাঙ্কিত থাকবে এই বৃত্তাকার স্কেলটা। আর মেইনলি এটা আসলে কি? একটা গ্যালভানোমিটার। ঠিক আছে, তাহলে তুমি অ্যামিটার বলো আর ভোল্টমিটার বলো, এদের ফাদার কে? এদের ফাদার হচ্ছে তোমার সেই গ্যালভানোমিটারই। গ্যালভানোমিটার থেকেই কিন্তু তোমার এই ডিভাইসগুলো তৈরি করা হচ্ছে। তাহলে সব কিছুর ফাদার হচ্ছে আসলে গ্যালভানোমিটার। ঠিক আছে, গ্যালভানোমিটার, ভোল্টমিটার, অ্যামিটার, এগুলা তুমি ইউটিউবে একটু সার্চ করো বা গুগলে দেখো, এদের ছবিগুলো যদি তোমার দেখতে ইচ্ছে করো, ইফ ইউ আর ইন্টারেস্টেড, তাহলে তুমি গুগলে সার্চ করতে পারো গ্যালভানোমিটার, ভোল্টমিটার, অ্যামিটার, তাহলে তুমি এদের সুন্দর ছবি দেখতে পারবা, কালারফুল ছবি। হ্যাঁ, যদি তোমার ইন্টারেস্ট থাকে তুমি অবশ্যই দেখতে পারো। তো এখানেও কিন্তু একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি বলতে কি বুঝো? ওখানে কি ছিল? অ্যামিটারের পাল্লা বৃদ্ধি বলতে কি বুঝো? আর এখানে হচ্ছে ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি বলতে কি বুঝো? এখানকার কোশ্চেনটা হচ্ছে এরকম যে ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি বলতে কি বুঝো? আগের মতোই আমি সুন্দরভাবে ধীরে সুস্থে বলছি, তোমরা লিখে ফেলো। তাছাড়া এই ভিডিওটা তুমি বারবার রিপিট করে দেখতে পারো, নো প্রবলেম। আমি বলছি, এখানে আমরা লিখব যে ভোল্টমিটারের সাহায্যে
বর্তনীর যে কোনো দুই বিন্দুর বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায়। প্রতিটি ভোল্টমিটারের একটি নির্দিষ্ট মান পর্যন্ত বিভব পার্থক্য মাপার ক্ষমতা থাকে। মানে যে কোনো ভোল্টমিটারের সাহায্যে একটি নির্দিষ্ট মান পর্যন্ত বিভব পার্থক্য মাপা যায়। কিন্তু ভোল্টমিটারের সাথে যদি শ্রেণীতে একটি রোধ যুক্ত করা হয়, ভোল্টমিটারের সাথে যদি শ্রেণীতে একটি উচ্চমানের রোধ যুক্ত করা হয়, তাহলে পূর্বের তুলনায় অধিক পরিমাণে বিভব পার্থক্য সে পরিমাপ করতে পারে। ভোল্টমিটার যন্ত্রটির সাথে একটি উচ্চমানের রোধ যদি শ্রেণীতে যুক্ত করা হয়, আগেরবার কিন্তু সমান্তরাল ছিল এমিটারের সাথে, আর এবার দেখো শ্রেণীতে যুক্ত করা হয় উচ্চমানের রোধ, তাহলে পূর্বের চেয়ে অধিক পরিমাণে বিভব পার্থক্য পরিমাপ করা যায় এবং একেই বলে ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি। মানে ডিভাইসটা দিয়ে আমরা একটা নির্দিষ্ট মান পর্যন্ত মাপতে পারি, এটা আমার পাল্লা। এবার এটার সাথে একটা উচ্চ মানের রোধ যখনই আমি শ্রেণীতে কানেক্টেড করব, তখন আমি আগের চেয়ে আরো বেশি অ্যামাউন্টে বিভব পার্থক্য মেপে দিতে পারবো। তো এই যে বিষয়টা, এটাকেই বলে হচ্ছে ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি। তাহলে সুন্দর করে ছবিটা আঁকাই নি। ভোল্টমিটারের জন্য ভি, উচ্চমানের একটা রোধ, শ্রেণীতে কানেক্টেড করতে হবে। ঠিক আছে, শ্রেণীতে কানেক্টেড করতে হবে। ধরি ভোল্টমিটার এর রোধ লিখে গেল বড় আর, শ্রেণীতে যুক্ত রোধ ইকুয়ালস টু ছোট আর। বর্তমানে পরিমাপকৃত বিভব ইকুয়ালস টু হচ্ছে ভি। বর্তমানে পরিমাপকৃত বিভব হচ্ছে ভি। তারপরে এখান থেকে লিখি রোধ যুক্ত করলে পরিমাপকৃত বিভব পূর্বের n গুণ হবে। ওকে, আগে যা ছিল তার থেকে n গুণ হবে, আগের মতোই। রাশিমালাটা সুন্দরভাবে দেখি। তো পূর্বে যেটা হচ্ছে, পূর্বে v ইকুয়ালস টু আর আই ছিল, হ্যাঁ। আর বর্তমানে মানে পূর্বে মানে তুমি যখন কিনা এই রোধটা কানেক্ট করনি, এই যে ভি, এই ভি ফর এতটুকু, হ্যাঁ, এই গোটাটাই হচ্ছে ভি বোঝাচ্ছে, ভোল্টমিটারটা বোঝাচ্ছে। এবার ওটার সাথে তুমি কিছু একটা কানেক্ট করেছো, তাহলে বর্তমানে কিন্তু আর ভি নাই, সেটা কি হয়ে গেছে এনভি। এবং এখানে যে আই, এই যে আর ছিল না, এখন কিন্তু আর এর সাথে ছোট্ট একটা মানে ছোট হাতের আর আমরা অ্যাড করেছি, যদিও এটা উচ্চমানের একটা রোধ, ছোট হাতের আর আমরা এখানে অ্যাড করেছি। তাহলে কি দাঁড়াচ্ছে এন ভি বাই আই নিয়ে আসলাম এই পাশে, আর প্লাস আর। ওকে, দেন এটা মানেই কিন্তু আবার বড় আর। ওকে, তাহলে বড় আর প্লাস ছোট আর। তাহলে আমরা একটু কমন নিয়ে ফেলি, বড় আর কমন নিলে এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু ছোট আর, হ্যাঁ। অতএব এখান থেকে সূত্রটা চলে আসলো, ছোট আর ইকুয়ালস টু বড় আর ইন্টু এন মাইনাস ওয়ান। ছোট আরটা কি, ছোট আর দেখতে লাগছে কিন্তু এটা কিন্তু উচ্চমানের একটা রেজিস্ট্যান্স, হ্যাঁ। ছোট আর ইকুয়ালস টু বড় আর ইন্টু এন মাইনাস ওয়ান। বড় আর কি, বড় আর হচ্ছে এখানে ভোল্টমিটারের যে নিজস্ব রোধ, মানে আসলে এটা বোঝাচ্ছে যে গ্যালভানোমিটারের যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা বোঝাচ্ছে। আর ছোট হাতের আর দিয়ে আমরা আসলে পরে যেটা কানেক্ট করেছি শ্রেণীতে সেটা বুঝলাম। তাহলে কি কি দেখলাম, হোয়াট ইজ ভোল্টমিটার, কিভাবে তৈরি হয়, ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি বলতে আসলে কি বোঝায়, এবং সেখান থেকে এই ছবিটা কি কি যা যা আমরা ধরেছি, এবং সেখান থেকে পুরো রাশিমালাটা ডিটেলস তোমার হাতেই আছে। এবং এই ইকুয়েশনটাই হচ্ছে পাল্লা বৃদ্ধির ইকুয়েশন। ওকে, যেখানে এন মানে হচ্ছে পাল্লা বৃদ্ধি। তাহলে এমিটারের পাল্লা বৃদ্ধি এক জিনিস, ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি কিন্তু আরেক জিনিস। ঠিক আছে, তাহলে এমিটারের পাল্লা বৃদ্ধি, ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি দুইটাই আমরা একেবারে ক্লিয়ার করতে পারলাম। এবার আমরা এটার থেকে একটা অঙ্ক দেখি, অঙ্ক দেখলে পুরো বিষয়টা আমাদের জন্য আরো ক্লিয়ার হচ্ছে। অঙ্কটা তুলে ফেলো। একটি ভোল্টমিটারের সাহায্যে 50 ভোল্ট পর্যন্ত বিভব পার্থক্য মাপা যায়।
একটি ভোল্টমিটারের সাহায্যে 50 ভোল্ট পর্যন্ত বিভব পার্থক্য মাপা যায় যদি এর সাহায্যে 500 ভোল্ট পর্যন্ত বিভব পার্থক্য মাপতে হয়, তাহলে যন্ত্রের সাথে কত মানের রোধ যুক্ত করতে হবে। ঠিক আছে, খুব চমৎকার একটি প্রশ্ন। এবং সবসময় খেয়াল রাখবা যে এই অ্যামিটারটা কিন্তু বর্তনীতে শ্রেণীতে দিতে হয়, আর ভোল্টমিটারটা সমান্তরালে দিতে হয়। ঠিক আছে, তো এখানে দেখো প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু তোমার হাতে আছে। অবশ্যই অঙ্কটা ভালোভাবে খাতায় উঠাবা, তারপরে করার চেষ্টা করবা। বর্তমানে 50 ভোল্ট পর্যন্ত মাপতে পারে, কিন্তু দরকার 500 ভোল্ট। তার মানে 500 ভাগ হচ্ছে 50, এন এর মান আসলো 10। তো অ্যাজ উই নো যে ছোট আর ইকুয়ালস টু বড় আর ইন্টু এন মাইনাস ওয়ান। আমরা প্রুফ করেছি বড় আর, হ্যাঁ বড় আর এটা দিয়ে দিবে, লিখে নাও ভোল্টমিটারের রোধ হচ্ছে 5 ওহম ধরে নাও। ভোল্টমিটারের রোধ 5 ওহম, মানে অ্যাকচুয়ালি যে ডিভাইসটা ছিল গ্যালভানোমিটার না, ওইটার যে রেজিস্ট্যান্স। ওকে, তাহলে এটা আসতেছে হচ্ছে 5 10 মাইনাস 1, তাহলে 45 ওহম। ঠিক আছে, এবার আমরা একটা অন্য জায়গায় যাব, একদম আরো গুরুত্বপূর্ণ একটা জায়গা। এবার আমরা সলভ করব হচ্ছে ডাবল লুপ সার্কিট। আগের ক্লাসে আমি তোমাদেরকে লুপ পড়িয়েছিলাম, লুপ বা বদ্ধ বর্তনী ওটা পড়িয়েছিলাম। তো এখানে বলেছে ডাবল লুপ, মানে দুইটা বদ্ধ বর্তনীর একটা ব্যাপার স্যাপার কিন্তু এখানে থাকবে। তো আমি একটা এক্সাম্পল হিসেবে একটা প্রবলেম যদি আমি এখানে লিখি, দেখো ধরো এরকম, এই যে এরকম একটা সার্কিট, এটা একটা ডাবল লুপ। এটা ধরো 10 ভোল্ট, এটা ধরো 15 ভোল্ট, এটা 5 ওহম, এটা 10 ওহম, এটা হচ্ছে 15 ওহম। এটাকে তুমি R1 নিয়ে নিচ্ছ, R2 নিয়ে নিচ্ছ, এটা R3। এখান থেকে I1, এখান থেকে I2, এবং এখান থেকে বেরিয়েছে I3। বিন্দুগুলো দিয়ে দিই, A B C D E F। এই জাতীয় যে প্রবলেমসগুলো আছে এগুলো কিন্তু পরীক্ষাতে প্রায়ই আসে। ঠিক আছে, বিভিন্ন তোমার কলেজ পরীক্ষা বলো বা বোর্ড পরীক্ষা বলো, বিভিন্ন পরীক্ষায় প্রায় কিন্তু আসতে দেখা যায়। তো এই প্রবলেমগুলো মূলত এই যে ডাবল লুপের সার্কিট, এটা ডাবল কেন, ট্রিপল লুপও হতে পারে। আমি আরও অনেক ধরনের লুপের প্রবলেমস কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই সলভ করাবো। আমরা আস্তে আস্তে এগুলো দেখার চেষ্টা করব যে কিভাবে কি আসতেছে। ইনিশিয়ালি আমি তোমাকে দুইটা লুপ দিয়েছি, এটা একটা লুপ, ওইটা একটা লুপ। এখন লুপের ডিরেকশন যে কোনোভাবেই থাকতে পারে, দুইটাই কিন্তু ক্লকওয়াইজ থাকতে পারে, অথবা একটা ক্লকওয়াইজ, একটা আমি যেমন দিয়েছি একটা অ্যান্টি ক্লকওয়াইজ। এটার উপর কিছু ডিপেন্ড করে না, কারণ শেষ পর্যন্ত কিন্তু একই রকমই আসে। এই জন্য লুপের ডিরেকশন নিয়ে খুব বেশি একটা মাথা ব্যথা করার দরকার নাই। তো তোমাকে আমি শিখিয়েছি যে কিরশফের ল অ্যাপ্লাই করতে হয় একটা বিন্দুতে, আর মানে ফার্স্ট ল অ্যাপ্লাই করতে হয় একটা বিন্দুতে, আর সেকেন্ড ল অ্যাপ্লাই করতে হয় একটা বদ্ধ বর্তনীতে। তাহলে এখানে আমি যদি বলি বি বিন্দুতে কিরশফের প্রথম সূত্র অনুযায়ী, দেখো বি বিন্দুতে আসছে কে, I1, আরও কে আসতেছে I2, এবং এখান থেকে বেরিয়ে যাচ্ছে কোনটা, I3। সামেশন কত হবে, 0। তাহলে I3 ইকুয়ালস টু I1 প্লাস I2, অবশ্যই এটা কিন্তু এখান থেকে বলাই যাচ্ছে I3 ইকুয়ালস টু I1 প্লাস
i2, এটুকু আগে করে নিলাম। আচ্ছা, এবার আমরা লুপের সমাধানে যাব। হ্যাঁ, সবাই ক্যালকুলেটর নিয়ে সুন্দরভাবে বসে পড়ো, তোমাকে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। ফার্স্ট লুপটা নিয়ে নিচ্ছি। এ, দেখো এ, তারপরে বি ঘুরে আসো, ই, এফ, আবার এ। ঠিক আছে, এ বি ই এফ এ, এ হচ্ছে একটা লুপ। তাহলে এ বি ই এফ এ বদ্ধ বর্তনী বা লুপ হতে কিরশফের দ্বিতীয় সূত্রানুযায়ী। চলে আসি, সামেশন অফ ই ইকুয়ালস টু সামেশন অফ আই আর। খেয়াল করি, এই যে এ বি ই এফ এ, এটা একটা লুপ। এই লুপে ব্যাটারি কত? ব্যাটারি হচ্ছে 10। কারেন্ট কি কি আছে? আইওনের সাথে আছে 5, তাহলে 5i1। ঘুরে আসো, R3 এখানে আছে 15 i3, তাহলে 15 i3। পরের লাইনে 5i1 থাকলো, 15 i3, দেখো i3 মানে এটা হলো। ওকে, তাহলে একবারে কি লেখা যায়? 20i1 প্লাস হচ্ছে 15i2 সমান সমান 10। 1 নম্বর ইকুয়েশন আমরা দিয়ে দিতে পারতেছি, একেবারে 1 নম্বর ইকুয়েশন এখান থেকে আমাদের হয়ে গেল। এরপর সেকেন্ড দেখো, ফার্স্ট লুপের কাজ কিন্তু শেষ। এবার সেকেন্ড লুপটা তুমি যদি একই ডিরেকশনে ধরো, মানে ক্লকওয়াইজে ধরো, কোনো সমস্যা নাই, লাস্ট লাইন পর্যন্ত একই আসবে। তো আমি একটু উল্টে দিয়েছি তোমাকে এখানে উল্টোভাবে, তাহলে লিখি CBEDC। হ্যাঁ, লুপের প্রথম আর শেষ বিন্দু সবসময় কি হয়? একই জায়গায় হয়, CBEDC। বুঝে বুঝে করবো, CBEDC। ঠিক আছে, বদ্ধ বর্তনী বা লুপ থেকে কিরশফের সেকেন্ড ল অনুযায়ী সামেশন অফ ই ইকুয়ালস টু সামেশন অফ কি IR। কত থাকছে? 15। দেন ওখানে আসতেছে হচ্ছে 10i2 প্লাস হচ্ছে 15i3। তাহলে 10i2 15i3 জায়গায় i1 প্লাস i2। তাহলে বলো তো একবারে কি লেখা যাবে? একবারে লেখা যাবে হচ্ছে 15i1 প্লাস হচ্ছে 10 আর 15, তার মানে 25i2 ইকুয়ালস টু হচ্ছে 15। দেন এইটারে তুমি হলো 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিতে পারতেছো। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এবার এই 1 আর 2 থেকে তুমি অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন যা খুশি তুমি করে এটাকে ছোট করে নাও। যেমন এটাকে আরেকটু ছোট করা যায়, এটা যদি আমি 5 দিয়ে ভাগ করতাম তাহলে আসতো হচ্ছে 4i1 প্লাস হচ্ছে 3i2 সমান সমান হচ্ছে 2। এটা ধরো আমি 1 নম্বর নিতে পারতাম, হ্যাঁ, ছোট করে। আর এটাকে কি করা যেত? এটাকেও 5 দিয়ে ভাগ করো, 3i1 প্লাস হচ্ছে 5i2 ইকুয়ালস টু হচ্ছে 3। এটা 2 নম্বর নিতে পারি আমরা ছোট করে। তো এইবার হচ্ছে তোমার ডিউটি, তুমি অপনয়ন করো, প্রতিস্থাপন করো, বজ্রগুণন করো, যেভাবেই করো এই দুটো ইকুয়েশন ঝটপট এখনই তোমরা সলিউশন করো। দেখি তোমরা অ্যান্সার কি বের করতে পারলে। তারপর আমি করেই দিচ্ছি, দেখি তোমরা আগে নিজেরা কি করতে পারো। এটা ভেবো না যে অফলাইনে আমি তোমাদের শুধু অঙ্ক করতে দিই, প্রেশারে রাখি, নট দ্যাট। অনলাইনেও কিন্তু আমি তোমাদের প্রেশারে রাখতে পারি। নাও, সমীকরণ জেনারেট করে দিয়েছি, এবার তোমরা এই দুটো সলভ করো, i1 এবং i2 বের করে ফেলো, দেখি কেমন হয়। আশা করি হয়ে গেছে। পাশাপাশি যদি লিখি তাহলে 3i1 5i2 ইকুয়ালস টু 3, সোজা আছে কিন্তু, ঝটপট করে ফেলো। যে কোনো ডাবল লুপের সার্কিটই হচ্ছে একদম বেসিক প্রসেস, আমি তোমাকে দেখাই দিলাম। একদম এভাবেই কিন্তু ইকুয়েশন থেকে সলিউশনে আসতে হয়। তো এখানে যে কাজটা করা যাচ্ছে, আমি যদি বলি যে 1 নংকে আমি গুণ করব হচ্ছে 3 দিয়ে, আর 2 নংকে গুণ করব 4 দিয়ে, করে দেন মাইনাস করে দিব, তাহলে দেখি কি আসে। এখানে হচ্ছে 12i1 প্লাস হচ্ছে 9i2 মাইনাস 12i1, দেন হচ্ছে মাইনাস 20i2 সমান সমান দাঁড়াচ্ছে, এখানে হচ্ছে 3 দুগুণ 6 আর ওখানে হচ্ছে 3 4 12, তাহলে কত আসে?
12i1 12i1 ক্যান্সেল, এখানে থাকতেছে -11i2 সমান সমান হচ্ছে -6। তাহলে i2 কত আসে? নিশ্চয়ই তোমাদের কারো কারো এত সময় অ্যান্সার বের হয়ে গেছে, আর দু একজন নিশ্চয়ই অলস আছো যারা অ্যান্সার করছো না। 0.54 অ্যাম্পিয়ার, অবশ্যই নিজে হাতে অ্যান্সার করো। এবার এই i2-র মান যে কোনো একটাই আমরা বসাই দিই, ধরো একে বসাই। 1 নং ইমপ্লাইস 4i1 প্লাস হচ্ছে 3 ইন্টু 0.54 ইকুয়ালস টু 2, অতএব i1 ইকুয়ালস টু হোয়াট? ইন্টু 3 টু মাইনাস আনসার ডিভাইডেড বাই 4, এবং এটা আসতেছে হচ্ছে 0.09 অ্যাম্পিয়ার। এবং তোমাকে সমস্ত ফ্লো যখন বের করতে বলবে সেক্ষেত্রে তুমি করতে পারবা, এই দুটোকে অ্যাড করে দাও, এই দুটোকে অ্যাড করলে এখানে আসতেছে 0.54 প্লাস হচ্ছে 0.09, ওকে, এটা অ্যাড করলে আসতেছে 0.63 অ্যাম্পিয়ার। তাহলে i3 পেলাম, i1 পেলাম, i2 পেলাম। ঠিক আছে, আশা করছি যে তোমাদের এই যে সার্কিটটা, ডাবল লুপের সার্কিটটা ফুললি তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট আরেকটা ডাবল লুপের সার্কিট দিচ্ছি, দেখো। এবার এখানে একটু চালাকি করে একটা ব্যাটারি অফ করে দিলাম আমরা, 2 ওহম 4 ওহম। ঠিক আছে, এটা প্রথম লুপ। এইখানে ব্যাটারি রাখবো এবার, চব্বিশ ভোল্টের একটা ব্যাটারি। ঠিক আছে, এখানে রেজিস্ট্যান্স, এখানেও রেজিস্ট্যান্স 9 ওহম 3 ওহম। ঠিক আছে, এভাবে থাকলো। জাস্ট এভাবে লিখি, প্রথম লুপ, দ্বিতীয় লুপ, এভাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেমনটা ছিল সেভাবেই দাও। এরকম আছে। তো এখান থেকে এবার এটার ডিরেকশনটা একটু বদলাবে, এটা হচ্ছে i1, এটা যেহেতু সেকেন্ড লুপের কথা বলছে, এটা হচ্ছে i2। সার্কিট আঁকিয়ে ফেলো। তো এখান থেকে আনসার যেটা চাচ্ছে, তোমার কাছে চাওয়া হচ্ছে হলো যে তোমার i1 ও i2 বের করো। i1 এবং i2 তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এবং সেকেন্ডলি ঠিক আছে, ফার্স্টে বলেছে i1 আর i2 বের করো, আর তারপরে বলেছে যে দ্বিতীয় লুপের সমান ফ্লো যদি প্রথম লুপে পাইতে চাও তাহলে প্রথম লুপের যে রেজিস্ট্যান্স এটা কতটুকু বাড়াবা। তাহলে এই দুইটা লুপের যে ফ্লো এটা আগে তোমাকে বাইর করতে হবে। তো দেখো এইখানটায় কিন্তু তোমার যে আগের যে অঙ্কটা ছিল সেটার থেকে এটা কিন্তু ইজি। কিভাবে ইজি দেখো, এখানে ব্যাটারি ওই মাঝখানে একটাই আছে। তাহলে আমরা যদি কিনা প্রথম লুপে বলি, প্রথম লুপে আমরা যদি কিরশফের দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই করি, লিখবা প্রথম লুপে কিরশফের দ্বিতীয় সূত্র অনুযায়ী, কিরশফের দ্বিতীয় সূত্র অনুযায়ী কেমন হচ্ছে? সামেশন অফ ই ইকুয়ালস টু সামেশন অফ আই আর। সহজেই হচ্ছে। এখানে কয় ভোল্ট? 24। আই 4i1 প্লাস হচ্ছে 2i1, i1 একটাই তো, i1 এটার মধ্যেও তো i1 শ্রেণীতে আছে, তার মানে 6i1, 24 4 অ্যাম্পিয়ার। সহজেই হয়ে যাচ্ছে 4 অ্যাম্পিয়ার। কিরশফ দিয়ে করলাম, বা নর্মালি লিখলেও হয়। নর্মালি তুমি যদি এই সূত্র দিয়ে লিখতে চাও তাও হয়, i ইকুয়ালস টু ই বাই আর। এটা দিয়েও যদি লিখতে চাও তাও কিন্তু হয়। ওই দেখো 24 আর নিচে হচ্ছে 4 প্লাস 2 6, হ্যাঁ সেটা দিয়ে করলেও কিন্তু হচ্ছে, যে কোনো একভাবে করে দিলে হচ্ছে। তবে যেহেতু আমরা কিরশফের আলোচনায় আছি এই জন্য আমরা কিরশফ দিয়ে করলাম। আর দ্বিতীয় লুপে (9i2
3i2। তাহলে একইভাবে এখানে আসতেছে মাত্র 2 অ্যাম্পিয়ার, আর এখানে ছিল হচ্ছে 4 অ্যাম্পিয়ার। ওকে, এখন এটা তো হলো। এটা তুমি দুইভাবেই করতে পারো, কিরশফ দিয়েও করতে পারো, এই নর্মাল ওয়েতেও করতে পারো, নো প্রবলেম। সেকেন্ড কোশ্চেনে বলেছে সেকেন্ড লুপের সমান, মানে দ্বিতীয় লুপে পাচ্ছি, দ্বিতীয় লুপে কত পাচ্ছি 2। সেকেন্ড লুপের সমান ফ্লো ফার্স্ট লুপে যদি পাইতে চাই, তাহলে ফার্স্ট লুপের রেজিস্ট্যান্স কতটা বাড়াতে হবে? খুব স্বাভাবিক না? এখানে কারেন্ট আছে কত? 2 অ্যাম্পিয়ার, এখানে আছে কত? 4 অ্যাম্পিয়ার, মানে কি বেশি আছে, তাহলে তোমাকে কমাতে হবে, কারণ তোমার 4 আছে, 2 বানাতে গেলে কমাতে হবে, কমাতে গেলে কি করতে হবে? আর বৃদ্ধি করতে হবে, রোধ বৃদ্ধি করতে হবে, বিষয়টা সোজা। এখানে 2 আছে, এখানে আছে হচ্ছে 4, তাহলে 4 এর থেকে 2 বানাইতে হবে, মানে কমাতে হবে কারেন্ট কমাতে গেলে রেজিস্ট্যান্স বাড়াতে হয়। তাহলে কি লিখব? দ্বিতীয় লুপের প্রবাহ 2 অ্যাম্পিয়ার, প্রথম লুপের প্রবাহ হচ্ছে 4 অ্যাম্পিয়ার। প্রথম লুপে প্রবাহ 2 অ্যাম্পিয়ার করতে প্রবাহ কি করতে হবে? কমাতে হবে। সেক্ষেত্রে রোধ কি হবে? বৃদ্ধি করতে হবে। শেষ। তাহলে কতটুকু দেখি? এক্স বাড়াতে হবে ধরে নিচ্ছি। আগে ছিল হচ্ছে 4 আর 2 6 ছিল আগে, এখন ধরো আরো এক্স বাড়াতে হবে। তাহলে তুমি এখন ক্যালকুলেশনটা করে ফেলো কতটুকু হচ্ছে। তাহলে হচ্ছে 2, এখানে 6, তার মানে 12 প্লাস হচ্ছে 2x ইকুয়ালস টু 24। দেন 12 যদি এই পাশে যায় থাকে 12, হ্যাঁ ব্রেনে ক্যালকুলেশন করো, এই পাশে গেলে থাকে হচ্ছে 12, 2 দিয়ে ভাগ দিলে 6 ওহম। ওকে, তাহলে তুমি এখানে সুন্দর করে লিখে দিবা। অতএব প্রথম লুপের রোধ 6 ওহম বাড়াতে হবে, মানে 6 ওহম শ্রেণীতে যুক্ত করতে হবে। দ্যাটস ইট, হয়ে গেল। 6 ওহম বাড়াতে হবে, 6 ওহমকে শ্রেণীতে যুক্ত করতে হবে। তো আজকের ক্লাসে ব্যাপক একটা আলোচনা আমরা করলাম, অঙ্ক সলিউশন করলাম, ডাবল লুপ সার্কিট 2টা দেখালাম, আরও আছে, আরও দেখাবো, আরও অনেক কিছু প্র্যাকটিস করাবো। এর পরের ক্লাসে এর পরের যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমি ডিসকাশন করব। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।